ভাবুন তো, আপনি একটা অন্ধকার ঘরে বন্দী, আর আপনার সামনে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ। কেমন হবে যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার গলার আওয়াজ, হাঁটার ধরন আর চোখের দৃষ্টি এক মুহূর্তেই পাল্টে যায়? কেমন হবে যদি এক পলকেই তার শরীরের ভেতর ঢুকে পড়ে কোনো এক অভিশপ্ত আত্মা? না, এটা কোনো ভূত বা অলৌকিক সিনেমার গল্প নয়। এটা এক ভয়ঙ্কর, হাড় হিম করা মনস্তাত্ত্বিক আতঙ্কের গল্প। একজন সাধারণ মানুষের শরীরে কেবল একটিই মন বা ব্যক্তিত্ব থাকে, কিন্তু আজ আমরা যার মুখোমুখি হতে চলেছি তার শরীরের ভেতর একটা বা দুটো নয়, বরং 23 জন আলাদা মানুষ বাস করে। তাদের মধ্যে কেউ 9 বছরের অবুঝ শিশু, কেউ হিংস্র স্বভাবের নারী, আবার কেউ অত্যন্ত নিখুঁত স্বভাবের ফ্যাশন ডিজাইনার। কিন্তু আসল আতঙ্ক এখানে নয়। সবচেয়ে বড় আতঙ্ক হলো এই 23টি রূপের আড়ালে লুকিয়ে থাকা 24 নম্বর এক আদিম রক্তপিপাসু দানবীয় রূপ, যাকে তারা ডাকে দ্য বিস্ট নামে। কি হবে যখন এই রক্তপিপাসু দানবটি শেষ পর্যন্ত জেগে উঠবে? সিনেমার গল্পে যে 3টি সাধারণ মেয়েকে সে অপহরণ করেছিল, তারা কি পারবে এই সাইকোপ্যাথের খাঁচা থেকে জীবন্ত বেঁচে ফিরতে? গল্পের শুরু এক অদ্ভুত শান্ত মেয়ে ক্যাসিকে দিয়ে, যে তার সহপাঠী ক্লেয়ারের জন্মদিনের পার্টিতে এসেও সবার থেকে আলাদা, একা। কিন্তু সেই একাকিত্ব কাটার আগেই তার জীবনে নেমে আসে এক চরম অন্ধকার। পার্টি শেষে বাড়ি ফেরার জন্য কেসি, ক্লেয়ার আর মার্সিয়া গাড়িতে এসে বসে। ক্লেয়ারের বাবা যখন গাড়ির ডিকিতে জিনিসপত্র রাখতে পেছনে যান, ঠিক তখনই তাদের চারপাশের বাতাস যেন ভারী হয়ে ওঠে। তারা টের পাওয়ার আগেই এক মরণ ফাঁদ তাদের চারপাশে নিঃশব্দে এক ঘেরাটোপ তৈরি করে। হঠাৎ গাড়ির সামনের দরজাটা খুলে যায় এবং ড্রাইভিং সিটে এসে বসে এক সম্পূর্ণ অপরিচিত লোক। লোকটার চোখে মুখে কোনো তাড়াহুড়ো নেই, আছে শুধু এক অদ্ভুত ঠান্ডা আর রক্তহীন করা স্থিরতা তার পুরো অবয়বে। পেছনের সিটের মেয়ে দুটো আতঙ্কে চিৎকার করে ওঠে, আর লোকটা নিমিষেই বিষাক্ত স্প্রে করে তাদের অজ্ঞান করে দেয়। সামনের সিটে বসা কেসি চরম ভয়ের মাঝেও এক অদ্ভুত পাথুরের শান্ত ভাব নিয়ে লোকটার প্রতিটি মুভমেন্ট লক্ষ্য করতে থাকে। সে বোঝে এখন প্যানিক করা মানেই অবধারিত মৃত্যু। কিন্তু শেষ রক্ষা হয় না। সেই বিষাক্ত স্প্রের ধাক্কায় কেসিও তলিয়ে যায় এক গহীন অন্ধকারে। বেশ কিছুক্ষণ পর যখন মেয়ে 3টির জ্ঞান ফেরে, তখন চারপাশের নিটল অন্ধকার আর গুমোট হাওয়া তাদের বুক কাঁপিয়ে দেয়। তারা আবিষ্কার করে তারা কোনো সাধারণ ঘরে নেই, কারণ সেখানে না আছে কোনো জানালা, আছে শুধু কংক্রিটের নিরেট দেয়াল আর গোলকধাঁধার মতো ছড়িয়ে থাকা মেটালের পাইপলাইন। যেন মাটির গভীরের কোনো এক নরক কুণ্ডে তাদের বন্দি করা হয়েছে। ক্লেয়ার আর মার্সিয়া ভয়ে কান্নাকাটি করলেও কেসি অন্ধকার ঘরের প্রতিটি কোণা খুঁটিয়ে দেখছিল। সে বোঝার চেষ্টা করছিল এই অদৃশ্য খাঁচার শেষ সীমানা কোথায়। এ সময় ঘরের ভারী লোহার দরজাটা শব্দ করে খুলে যায় এবং ভেতরে প্রবেশ করে একদম নিখুঁত ইস্ত্রি করা পোশাক পরিহিত সেই অপহরণকারী। সে ঘরের সামান্য ধুলাবালি দেখেও চরম বিরক্তিতে ছটফট করে। লোকটির এই অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি দেখে কেসি নিশ্চিত হয় এই লোকটা মানসিক দিক থেকে স্বাভাবিক নয়। সে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চরম রোগ ওসিডিতে ভুগছে। হঠাৎ সে যখন মার্সিয়াকে টেনে অন্য ঘরে নিয়ে যায়, তখন আতঙ্কে মার্সিয়া তার কাপড় নোংরা করে ফেলে, আর সাথে সাথে লোকটি মার্সিয়াকে ছুঁড়ে ফেলে দেয়। এই দেখে কেসি শিউরে ওঠে যে তারা এমন একজন সাইকোপ্যাথের খাঁচায় বন্দী, যার মন কোনো চেনা নিয়মে চলে না। অপহরণকারী ঘর থেকে চলে যাওয়ার পর অন্ধকারের বুকে ভয়ের পারদ আরও কয়েক গুণ বেড়ে যায়। বন্দি মেয়েরা যখন সেই গুমট ঘরে বসে বেঁচে থাকার ভাগ্য পরীক্ষা করছিল, ঠিক তখনই আবার দরজা খোলার সেই চেনা কর্কশ শব্দটা ভেসে আসে। কিন্তু এবার যে ঘরের ভেতর পা রাখে তাকে দেখে মেয়েদের আর্তনাদও যেন গলায় আটকে যায়। একটু আগে যে ঠান্ডা মাথার পুরুষটি তাদের ধরে এনেছিল, সেই এখন সেজে গুজে নারীদের স্কার্ট আর হাই হিল পরে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। লোকটার গলার আওয়াজ এখন পুরোপুরি এক মাঝবয়সী নারীর মতো তীক্ষ্ণ।
সে নিজেকে প্যাট্রিশিয়া নামে পরিচয় দেয় এবং অত্যন্ত ভদ্র ও নারীসুলভ গলায় মেয়েদের সাথে কথা বলতে শুরু করে। প্যাট্রিশিয়া মেয়েদের মুখে হাত বুলিয়ে অদ্ভুত এক মায়াবী কিন্তু ভয়ার্ত কণ্ঠে আশ্বস্ত করে বলে, তোমাদের কোনো ক্ষতি করা হবে না। কিন্তু তারা যেন পালানোর চেষ্টা না করে, কারণ তিনি সব দেখছেন। সে চলে যাওয়ার পর কেসি অন্যান্য মেয়েদের ফিসফিস করে বলে, এই লোকটার শরীরের ভেতরে একাধিক চরিত্রের মানুষ বাস করছে। গল্পের এই পর্যায়ে এসে আমরা পরিচিত হই ডক্টর ক্যারেন ফ্লেচারের সাথে, যিনি একজন নামকরা সাইক্রিয়াটিস্ট। তার চেম্বারে আমরা দেখতে পাই সেই অপহরণকারী ও আমাদের মূল চরিত্রকে, যার আসল নাম কেভিন। তবে ডক্টরের সামনে এখন কেভিন নেই, আছে তার ভেতরের অন্য এক পার্সোনালিটি, ফ্যাশন ডিজাইনার ব্যারি। ফ্লেচার দীর্ঘদিন ধরে এই বিশেষ মানুষটির উপর গবেষণা করছেন এবং তিনি জানেন যে ব্যারির মাথার ভেতরে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা ডিআইডি নামের এক জটিল মনস্তাত্ত্বিক রোগ শিকড় গেড়েছে, যার কারণে এই একটিমাত্র রক্তমাংসের শরীরের ভেতর কোনো ভূতপ্রেত নয়, বরং একে একে মোট 23 জন আলাদা মানুষ বাস করছে। ডক্টরের সামনে ব্যারি নিজেকে খুব স্বাভাবিক দেখানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ডক্টরের অভিজ্ঞ চোখ বুঝে ফেলে ব্যারির অবচেতন মনে এক প্রলয়ঙ্কারী ঝড় বইছে। মূলত কেভিনের মেইল অ্যাকাউন্ট থেকে ডক্টর ফ্লেচারের কাছে বেশ কিছু জরুরি সাহায্যের মেইল এসেছিল, যা দেখে ডক্টরের মনে খটকা লাগে। তিনি ব্যারিকে জিজ্ঞেস করেন যে ডেনিস বা প্যাট্রিশিয়া নামের সেই ক্ষতিকর পার্সোনালিটিগুলো আবার কেভিনের উপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে কিনা। কিন্তু ব্যারি অত্যন্ত চতুরতার সাথে সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে কেভিনের ভেতরের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত। এদিকে নরকের মতো বাংকারের খাঁচায় বন্দি মেয়েদের ভাগ্যে আরও এক নতুন অদ্ভুত মোড় নিতে যাচ্ছিল। ঘরের ভারী দরজাটা হঠাৎ করেই খুলে যায়, আর এবার ভেতরে যে আসে তাকে দেখে মেয়েদের চোখ ছানাবড়া হয়ে যায়। তার পরনে একটি সাধারণ জ্যাকেট, আর কথা বলার ধরন হুবহু একটা 9 বছরের বাচ্চার মতো। সে নিজের নাম বলে হেডউইগ। হেডউইগ মেয়েদের জানায় ডেনিস আর প্যাট্রিশিয়া তাকে এই ঘরে আসতে বারণ করেছে, তাও সে লুকিয়ে এসেছে। হেডউইগ গল্পে গল্পে বলে সে তাদের সাথে খেলতে এসেছে এবং তার কাছে একটা সিডি প্লেয়ারও আছে। হেডউইগের অবুঝ কথাগুলো শুনে কেসি বুঝতে পারে এই ভয়ঙ্কর মানুষের শরীরের ভেতরে যে চরিত্রগুলো বাস করছে তাদের মধ্যে হেডউইগই সবচেয়ে নিরীহ, বোকা আর সহজ সরল। কেসি খুব দ্রুত পরিস্থিতি সামলে হেডউইগের সাথে বাচ্চাদের মতো করেই খুব সাবধানে পরম মমতায় কথা বলতে শুরু করে। হেডউইগ তখন কেসির কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে তার নিজের ঘরে একটা জানালা আছে, যা দিয়ে বাইরের পৃথিবী দেখা যায়। তবে চলে যাওয়ার সময় সে কেসিকে হাড়হিম করা একটা ভয়ঙ্কর তথ্য দেয়। খুব শীঘ্রই এখানে এক পরম শক্তিশালী দানব আসতে চলেছে, যার খাবার হবে এই মেয়েরাই। সেই অন্ধকার বাংকারে ক্লেয়ার ও মার্সিয়া আর ধৈর্য ধরতে পারছিল না। তারা তিনজনে ঘরের সিলিংয়ের ওপরে ভেন্টিলেশনের একটা আলগা পাইপ খুঁজে পায়। সেই পাইপ বেয়ে ক্লেয়ার ওপরে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু পাইপের অন্য মাথাটি ছিল একটি বন্ধ ঘরে, যা কোনো কাজের ছিল না। ঠিক সেই সময় ডেনিস ঘরে ঢুকে ভাঙা সিলিং দেখে প্রচণ্ড রেগে যায়। অন্ধকারের বুক চিরে ডেনিস খুব দ্রুতই ক্লেয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টেনে হিচড়ে নিয়ে শাস্তিস্বরূপ অন্য একটি অন্ধকার একাকী ঘরে বন্দি করে রাখে। ক্লেয়ারকে আলাদা করার পর মার্সিয়া পুরোপুরি ভেঙে পড়ে। এমন সময় প্যাট্রিশিয়া ঘরে এসে কেসি এবং মার্সিয়াকে বলে আজ রাতে সে তাদের সাথে ডিনার করবে। এরপর সে তাদের সাথে নিয়ে একটি রান্নাঘরে প্রবেশ করে। প্যাট্রিশিয়া যখন কাজে ব্যস্ত হয়ে পড়ে, তখন মার্সিয়া একটি চেয়ার দিয়ে প্যাট্রিশিয়ার উপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বিধিবাম মার্সিয়া পালানোর কোনো রাস্তা না পেয়ে প্যাট্রিশিয়ার হাতে ধরা পড়ে একটি আলাদা অন্ধকার খাঁচায় বন্দী হয়। বান্ধবীরা আলাদা হয়ে যাওয়ার পর কেসি বুঝতে পারে শক্তি দিয়ে এই দানবের সাথে জেতা সম্ভব নয়, এখানে মাথা খাটাতে হবে।
ঠিক তখনই ঘরে আবার আগমন ঘটে হেডউইকের। ক্যাসি খুব মিষ্টি করে কথা বলে হেডউইককে রাজি করায় তাকে তার নিজের ঘরটি দেখানোর জন্য। হেডউইকের ঘরে যাওয়ার সময় ক্যাসির বুকটা প্রবল আশায় দুলতে থাকে, কিন্তু ঘরের দেয়ালের সামনে দাঁড়াতেই ক্যাসির পায়ের তলার মাটি সরে যায়, কারণ সেটা কোনো আসল জানালা ছিল না। ওটা ছিল একটা বাচ্চার রং পেন্সিলে আঁকা জানালার ছবি। তবে ক্যাসি হঠাৎ লক্ষ্য করে ডেস্কে রাখা সিডি প্লেয়ারের ঠিক পাশেই পড়ে আছে একটা সচল ওয়াকিটকি। ক্যাসি নিজের হৃৎপিণ্ডের ধকধকানি চেপে অত্যন্ত সাবধানে হেডউইকের নজর এড়িয়ে ওয়াকিটকিটা হাতে নেয় এবং অন করে ফিসফিসিয়ে সাহায্যের জন্য আকুতি জানায়। ওয়াকিটকির ওপাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির গম্ভীর গলা ভেসে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত ওপাশের লোকটি ক্যাসির এই আর্তনাদকে কোনো বাচ্চার ফাজলামো বা প্রাঙ্ক ভেবে এড়িয়ে যায়। আর ঠিক তখনই হেডউইকের অবুঝ মনকে এক ঝটকায় পিষে ফেলে তার শরীরে প্রবেশ করে হিংস্র পার্সোনালিটি ডেনিস। ক্ষিপ্র হাতে ডেনিস ক্যাসিকে ধরে টেনে হিঁচড়ে সেই অন্ধকার ঘরে আবারও বন্দি করে রাখে। নিকষ অন্ধকার ঘরে বন্দি থাকা ক্যাসি নিস্তব্ধ আতঙ্কের মাঝেও স্মৃতির এক অবচেতন গহ্বরে তলিয়ে যেতে থাকে। দেখা যায় ছোটবেলায় ক্যাসি তার বাবা আর চাচার সাথে গহীন জঙ্গলে হরিণ শিকারে যেত, আর ঠিক সেই নির্জন জঙ্গলের অন্ধকারেই লুকিয়েছিল ক্যাসির জীবনের সবচেয়ে বড় ট্রমা। তার নিজের আপন চাচা তার উপর বছরের পর বছর ধরে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। ক্যাসির বাবা মারা যাওয়ার পর সেই নরক যন্ত্রণা আরও তীব্র হয়ে ওঠে। এদিকে ডক্টর ফ্লেচারের রাতের ঘুম হারাম হয়ে আসছিল, কারণ তিনি কেভিনের কাছ থেকে আরও বেশ কিছু রহস্যময় মেইল পান, যে মেইলগুলোর ভাষা ক্রমশ বদলে যাচ্ছিল। তিনি কেভিনকে ডেকে পাঠালে ডেনিস রুকটি ডক্টরের চেম্বারে গিয়ে হাজির হয়, কিন্তু সে নিজেকে ব্যারি বলে দাবি করে। তবে ডক্টর তার বসার ধরন, চোখের চাহনি আর অতিরিক্ত নিখুঁত অঙ্গভঙ্গি দেখেই এক মুহূর্তেই ধরে ফেলেন যে এটা ব্যারি নয়, ডেনিস। ডক্টর তাকে শান্ত করার জন্য বলেন তারা যে 24 নম্বর অতিমানবীয় পার্সোনালিটির কথা বলছে তা আসলে কেভিনের ছোটবেলার ট্রমা থেকে তৈরি হওয়া একটি কাল্পনিক রূপ মাত্র। কিন্তু ডেনিস ডক্টরের কথা মানতে নারাজ। সে ডক্টরকে হিমশীতল গলায় প্রাচীন ভবিষ্যৎবাণীর মতো করে বলে, বিস্ট কোনো রূপকথার কল্পনা নয়, এটা বাস্তবেই আসছে, যে হবে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী, হিংস্র আর অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী। ডেনিস আরও বলে এই পৃথিবীতে যারা কোনোদিন দুঃখ, কষ্ট বা ট্রমার মুখোমুখি হয়নি তারা অপবিত্র, আর এই অপবিত্র মানুষদের শাস্তি দিতেই দ্য বিস্টের জন্ম হচ্ছে। ডক্টর ফ্লেচার বুঝতে পারেন কেভিন বা ডেনিস এখন পুরো সমাজের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কথার মাঝে কেভিন হঠাৎ ডক্টরের চেম্বার থেকে বের হয়ে যায়, কারণ সে জানে আজ রাতেই সেই ভয়ঙ্কর রূপের আগমন ঘটতে চলেছে। কেভিনের আচরণে ডক্টর ফ্লেচার এতটাই শঙ্কিত হয়ে পড়েন যে তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি কেভিনের দেওয়া কিছু সূত্রের উপর ভিত্তি করে সোজা পৌঁছে যান সেই রহস্যময় আন্ডারগ্রাউন্ড বাংকারে। ডক্টরকে হঠাৎ সেখানে দেখেও ডেনিস তার সাথে খুব স্বাভাবিক আচরণ করে এবং চরম আতিথেয়তা দেখায়। কিন্তু ডক্টর ফ্লেচার যখন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে করিডোরের দিকে এগিয়ে যান, তখন পাশের ঘরের ভেতর থেকে মেয়েদের গোঙানি আর কান্নার শব্দ শুনে দরজা খুলে মার্সিয়াকে দেখতে পান। মেয়েগুলোর এই অবস্থা দেখে ডক্টর স্তম্ভিত হয়ে যান এবং বুঝতে পারেন তার সবচেয়ে প্রিয় ও জটিল পেশেন্ট আসলে এক ভয়ঙ্কর নরপিশাচে পরিণত হয়েছে। ডক্টর ফ্লেচার বন্দি মেয়েদের সত্যটা জেনে ফেলায় ডেনিস ডক্টরকে আটকানোর জন্য চরম হিংস্রতায় তার উপর বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে তার স্নায়ুগুলো পুরোপুরি অবশ করে দেয়। ডক্টরকে কাবু করার পর ডেনিস চলে যায় ট্রেনের এক পরিত্যক্ত নির্জন ইয়ার্ডে। সেখানে ট্রেনের বগির ভেতরের ঘুটঘুটে অন্ধকারে তার শরীরের ভেতর জাগ্রত হয় সেই ভয়ঙ্কর 24 নম্বর সত্তা, যার নাম দ্য বিস্ট। বিস্টের নিয়ন্ত্রণে আসতেই
কেভিনের শরীরের হাড় ও মাংসপেশি এমন অদ্ভুতভাবে সংকুচিত ও প্রসারিত হতে শুরু করে যেন তার শরীরের ভেতরের মানুষটির সব মায়াদয়া শেষ হয়ে যায়। সে এক অতি প্রাকৃতিক ক্ষমতা, পৈশাচিক হিংস্রতা আর অলৌকিক শক্তি নিয়ে আবার বাংকারের দিকে রওনা দেয়। এদিকে ডক্টর ফ্লেচার বুঝতে পারেন এখানে বড় কোনো বিপদ ঘটতে চলেছে। তিনি দ্রুতই একটি কাগজে কেভিনের পুরো নাম কেভিন ওয়েন্ডেল ক্রাম্প লিখে টেবিলের উপর রেখে দেন, কারণ তিনি জানতেন এই নামটাই পারে কেভিনের মূল চেতনাকে ফিরিয়ে আনতে। কিন্তু তিনি ঘর থেকে বের হওয়ার আগেই বিস্ট তার সামনে চলে আসে। বিস্টের গায়ের চামড়া এতটাই শক্ত হয়ে যায় যে কোনো সাধারণ আঘাত তার কিছুই করতে পারে না। বিস্ট কোনো দয়া মায়া না দেখিয়ে ডক্টর ফ্লেচারকে 2 হাতে তুলে চাপটে ধরে এবং তার পাঁজরের হাড় গুঁড়ো করে তাকে নির্মমভাবে মেরে ফেলে। এদিকে নিজের বন্দিঘর থেকে কোনো মতে বের হয়ে কেসি প্রথমে ছুটে যায় ক্লেয়ার আর মার্সিয়াকে বন্দি করে রাখা খাঁচার দিকে। কিন্তু ততক্ষণে বিস্টের নৃশংস হামলার শিকার হয়ে মেয়ে দুটি প্রাণ হারায়। এই দেখে ভয়ে ছুটে পালানোর সময় বাংকারের ভেতরে ডক্টর ফ্লেচারের রক্তাক্ত নিথর দেহটা সে পড়ে থাকতে দেখে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কিন্তু তখনই তার নজর পড়ে ডক্টরের লিখে যাওয়া সেই কাগজটার ওপর। কেসি বুঝতে পারে এটাই তার বাঁচার শেষ অস্ত্র। ঠিক তখনই বিস্ট ভয়ঙ্কর গর্জন করতে করতে দেয়াল বেয়ে টিকটিকির মতো দ্রুত গতিতে কেসির দিকে তেড়ে আসে। বিস্ট যখনই কেসিকে ছিঁড়ে খাওয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়তে যায়, কেসি তার জীবনের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে বলে ওঠে, কেভিন ওয়েন্ডেল ক্রাম্প। আর এই নামটা বাতাসে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো কাজ করে। বিস্টের শরীরের সেই অবিশ্বাস্য গতি থমকে যায়। কেভিনের আসল চেতনা, যা বহু বছর ধরে তার অবচেতন মনের অন্ধকারে বন্দী ছিল, সেটা ফিরে পায়। কেভিন নিজের হাত পা আর চারপাশের রক্তাক্ত পরিবেশ দেখে বুঝতে পারে ডেনিস আর প্যাট্রিশিয়া তাকে দিয়ে কতটা ভয়ঙ্কর ও নারকীয় অপরাধ ঘটিয়ে ফেলেছে। সে কাঁদতে কাঁদতে কেসিকে বলে, টেবিলের নিচে একটা বন্দুক আছে, তুমি ওটা নিয়ে আমাকে এখনই মেরে ফেলো, নয়তো ওরা আবার চলে আসবে। কিন্তু কেভিন তার কথা শেষ করার আগেই তার ভেতরে থাকা প্যাট্রিশিয়া আর ডেনিস আবার জোর করে নিয়ন্ত্রণ কেড়ে নেয়। কেসি আর এক মুহূর্তও দেরি না করে টেবিলের নিচ থেকে সেই শিকারী বন্দুকটা খুঁজে নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। সে বন্দুকে গুলি লোড করতে করতে বাংকারের ভেতর দিয়ে ছুটতে শুরু করে। ঠিক তখনই কেভিনের শরীরের নিয়ন্ত্রণ আবার চলে যায় সেই হিংস্র বিস্টের হাতে। বিস্ট আবার গর্জন করে কেসিকে তাড়া করে। কেসি একটা লোহার খাঁচায় ঢুকে পড়ে এবং বিস্ট সামনে আসা মাত্রই তার বুকে সরাসরি 2টি গুলি চালিয়ে দেয়। ঠিক পরের মুহূর্তেই এক অবিশ্বাস্য ও অলৌকিক দৃশ্য দেখে কেসির রক্ত হিম হয়ে যায়। যেখানে একজন সাধারণ মানুষের শরীর গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে যায়, সেখানে বিস্টের অতি প্রাকৃতিক চামড়া আর ইস্পাতদৃঢ় মাংসপেশির কারণে সেই গুলি তার শরীরের সামান্য আঁচড় ছাড়া আর কিছুই করতে পারে না। বিস্ট ভয়ঙ্কর এক পৈশাচিক হুঙ্কার ছেড়ে খাঁচার রড ভেঙে তাকে জীবন্ত ছিঁড়ে ফেলার জন্য হাত বাড়ায়। কিন্তু বিস্টের আক্রমণে কেসির জামাটি আগেই ছিঁড়ে যাওয়ায় বিস্টের চোখ পড়ে কেসির বুক আর কাঁধের ওপর। সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য পুরনো ক্ষত আর কাটার দাগ, যা ছোটবেলায় তার চাচার দেওয়া অমানবিক নির্যাতনের নির্মম প্রমাণ। কেসির শরীরের সেই ক্ষতগুলো দেখা মাত্রই বিস্টের ভেতরের সেই আদিম হিংস্রতা হঠাৎ থমকে যায়। সে পরম শ্রদ্ধায় কেসির মুখের দিকে তাকায় এবং বলে, তোমার হৃদয় একদম পবিত্র। বিস্ট এক অদ্ভুত অন্ধকার দর্শনের কথা বলে। সে বিশ্বাস করে যারা জীবনে কখনো দুঃখ বা ট্রমার মুখোমুখি হয়নি তারা হলো অশুদ্ধ। কেসির চরম মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করে বেঁচে আছে, তাই সে শুদ্ধ। কেসিকে বেঁচে থাকার যোগ্য মনে করে বিস্ট তাকে জীবিত ছেড়ে দিয়ে বাংকারের অন্ধকারে মিলিয়ে যায়। পরদিন সকালে চিড়িয়াখানার এক কর্মী আন্ডারগ্রাউন্ডের সেই গোপন বাংকারটি আবিষ্কার করে এবং খাঁচায় বন্দি থাকা কেসিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
পুলিশের উদ্ধারকারী দলও পৌঁছায়। কেসি যখন পুলিশের গাড়ির ভেতরে কম্বল মুড়ি দিয়ে বসেছিল, তখন একজন অফিসার তাকে এসে জানায় তার সেই অত্যাচারী চাচা তাকে নিজের জিম্মায় নেওয়ার জন্য বাইরে অপেক্ষা করছে। কিন্তু কেসির চোখে তখন কোনো ভয়, দ্বিধা বা অসহায়ত্ব ছিল না। বিস্টের বিরুদ্ধের এই জীবন মরণ লড়াই তাকে নিজের ভেতরের ভয়টার মুখোমুখি হওয়ার এক অদ্ভুত সাহস জুগিয়েছে। সে এক দৃঢ়, ধারালো দৃষ্টিতে অফিসারের দিকে তাকায়, যা স্পষ্ট বুঝিয়ে দেয় সে তার চাচার সেই নরক যন্ত্রণা আর মুখ বুজে সহ্য করবে না। কেভিনের এই 24টি রূপ আর কেসির বেঁচে ফেরার এই হাড়হিম করা গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। আমাদের জীবনে ঘটে যাওয়া খারাপ পরিস্থিতি বা মানসিক আঘাতগুলো অনেক সময় আমাদের দুর্বল না করে বরং ভবিষ্যতের কোনো বড় বিপদ মোকাবেলা করার জন্য ভেতর থেকে আরও বেশি শক্তিশালী করে তোলে। আচ্ছা, আপনার জীবনে কি এমন কোনো কঠিন সময় এসেছে যা প্রথমে আপনাকে ভেঙে ফেললেও পরবর্তীতে আপনাকে আরও শক্ত মানুষ হিসেবে গড়ে তুলেছে? আপনার সেই অভিজ্ঞতা বা এই সিনেমাটি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।